নজর রাখবো হুগলির খানাকুলের দিকে। সেখানে সবুজ ধ্বংস, কোনো অনুমতি ছাড়াই দেখুন কিভাবে সরকারি জমির গাছ কেটে ফেলা হচ্ছে। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, যদিও অভিযোগ অস্বীকার বিজেপির পঞ্চায়েত প্রধানের। একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে। রাস্তার পাশে পড়ে রয়েছে শয়ে শয়ে গাছের গুঁড়ি। হুগলির খানাকুল, এখানকার ঠাকুরানীচক পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে অরোরা খাল। এই খালের গায়ে সরকারি জমি। এই জমি থেকেই ৩০০-র বেশি গাছ কেটে নেওয়া হয়েছে। বন দপ্তরের দাবি, গাছ কাটার জন্য অনুমতি নিতে হয়, কিন্তু এক্ষেত্রে তাদের থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে দাবি। কোনো পারমিশন নেই, এইটি ঠিক। কে বা কারা কাটলো সে বিষয়ে সেইটি তো ইনভেস্টিগেশন করার পরেই বলা যাবে। সম্ভবত ৪ তারিখে ডিটেকশন হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে। ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। তৃণমূলের অভিযোগ, অবৈধভাবে এই গাছ কাটার পিছনে রয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। এই গাছগুলো যে কাটা হলো, তাহলে কার নির্দেশে কাটা হলো? এখানের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে বিজেপি পরিচালিত, এই পঞ্চায়েতের প্রধান তিনি হয় সব কিছু জানেন, নতুবা তিনি না জানার ভান করছে। বিজেপির কাজ গাছ কাটো, লুট করো। একটা গাছ কাটতে গেলে তার টেন্ডার করতে হবে, একটা গাছ কাটতে গেলে তার ড্রপ বক্স লাগে, একটা গাছ কাটতে গেলে নাম্বারিং করতে হয়, কোনোটাই তো হয়নি। তৃণমূল কংগ্রেস অভিযোগ করবে গাছ কাটা, কে কেটেছে না কেটেছে আমরা জানি না। আমরা যখন এসেছিলাম দেখলাম ওখানে গাছ পড়ে আছে, ফরেস্টে খবর দিই, থানায় খবর দিই, বিডিও সাহেবকে খবর দিই। এবার কে করেছে না করেছে সেটা ইনভেস্টিগেশন হোক, তার আগে তো বলা যায় না যে এই করেছে সে করেছে, এটা আমরা বলতেও চাই না। হুগলির খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। ভোটের বাংলায় বাঙালি যাত্রাভিমানে শান। বঙ্কিমচন্দ্রের বাড়ির বেহাল অবস্থার অভিযোগ এবার বিজেপির। অবহেলার অভিযোগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চিঠি বঙ্গ বিজেপির। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, বঙ্গ বিজেপির তরফ থেকে ঠিক কি চিঠি দেওয়া হয়েছে? দেখো, চিঠি দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলেজ স্ট্রিটের বাড়ি, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেহত্যাগ করেন, সেই বাড়ির বেহাল দশা। আজ শ্রমিক ভট্টাচার্য তিনি সাংবাদিক বৈঠক করেন, সেখানে তিনি স্পষ্ট অভিযোগ জানান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই স্মৃতি বিজড়িত বাড়ি, যেটি এই মুহূর্তে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পাঠাগার হিসেবে নামাঙ্কিত রয়েছে, সেই বাড়ির বেহাল দশা। সেই বাড়ির গেট খোলা হয় না, লাইব্রেরি নামাঙ্কিত থাকলেও, ফলকে লেখা থাকলেও সেটি দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়ে থাকে। এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি যারা রয়েছে বংশ পরম্পরায়, তাদেরও ঢোকার সেখানে অনুমতি নেই, তারা ঢুকতে পারেন না। এমনকি গত 7ই নভেম্বর বন্দে মাতারামের 150 বছর পূর্তি উপলক্ষে সেখানে মাল্যদান করা হয়নি, মাল্যদান করতে পারা যায়নি, এমনটাও তিনি অভিযোগ করেন। সেই বাড়ির বেহাল দশা, সেই বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিক কেন্দ্র, এবং সেই বাড়িকে আবারও পুনরায় নতুন করে সাজিয়ে তুলুক কেন্দ্র, এমনটাই দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হবে বলেই শ্রমিক ভট্টাচার্য তিনি জানান। এবং তিনি এও অভিযোগ করেন সরাসরি কলকাতা পুরসভার বিরুদ্ধে, যে শ্রমিক ভট্টাচার্য বলেন কলকাতা পুরসভা রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করেনি। কিন্তু 26-এর নির্বাচনের আগে বঙ্গ বিজেপি যেভাবে বাঙালি ইস্যু, বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি এবং বঙ্গের যাত্রাভিমান এবং বাংলার যে সমস্ত ঋষি মনীষী রয়েছে তাদেরকে সম্মান জানিয়ে যেভাবে বাঙালি যাত্রাভিমানের শান দেওয়ার চেষ্টা করছে, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বাড়িটির ইস্যুকে বা বাড়িটির ভগ্ন দশাকে সামনে আনা, সেই যাত্রাভিমানের শান দেওয়া এই ভোটের আগে আরো একটি ইস্যু বলেই কিন্তু তৃণমূল কংগ্রেস তারা অভিযোগ করছেন, তারা কটাক্ষ শোনাচ্ছেন। সুতরাং নির্বাচনের আগে আবারও একবার মনীষী ইস্যু বা বাঙালি যাত্রাভিমানের শান দেওয়াকে বঙ্গ বিজেপি যে প্রধান মাধ্যম হিসেবে বাঙালির কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছে, সেটি আরো স্পষ্ট। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বাড়ি, সেই বাড়ি একেবারে জাতীয় সঙ্গীতের অপমান নিয়ে পাল্টা সরব তৃণমূলও। আগেই চুঁচুড়ার বাড়িতে নাড্ডা, তখনই ব্যবস্থা নয় কেন? বিজেপির অভিযোগে পাল্টা প্রশ্ন তৃণমূলের। প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়ে আমরা চিঠি দিচ্ছি। যে বাড়িতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাস করেছেন এবং যেখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এ ধরনের একটি ঐতিহাসিক বাড়ি দাঁড়িয়ে যে করুণ পরিস্থিতি,
এবং বিশেষ 7ই নভেম্বরের যে ঘটনা সেটা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ পাবে দলের পক্ষ থেকে দাবি করছি। যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বাড়িটি পরিচালনভাবে কেন্দ্রীয় সরকারের কোনো বিভাগ গ্রহণ করতে পারে তাহলে অবশ্যই কেন্দ্রীয় সরকার সেখানে করবে। রবীন্দ্র বঙ্কিমকে নিয়ে বিভাজনের চেষ্টার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। বাংলাতেই মনীষীদের যোগ্য সম্মান, মন্তব্য কুণালের। কাগজ দেখে বন্দে মাতরম গায় বিজেপি, কটাক্ষ কুণালের। বাংলায় মনীষীদের যে সম্মান দেওয়া হয় এটা অতীতে কেউ কখনো দেননি, অন্য রাজ্যে এটা নেই। বিজেপির কাছ থেকে শিখতে হবে না, ওরা ব্রিটিশের দালালি করেছে স্বাধীনতা সংগ্রামের সময়। ওখানে বিজেপির যে নেতারা ছিলেন তারা কাগজ দেখে দেখে বন্দে মাতরম গাইতে গিয়ে ভুলভাল বলছিলেন। শ্রদ্ধার সঙ্গে এই গানটা গাইতে যাদের কাগজ পড়তে হয় তাদের জন্য তালা খোলা সম্ভব নয়। নজর রাখবো রতুয়ার দিকে। রতুয়ার সেখানে জাল নথি তৈরি চক্রের পর্দা ফাঁস। মালদার রতুয়ার আন্ধারু গ্রামের পুলিশের অভিযান এবং এই উদ্ধার অভিযানে প্রচুর পরিমাণে জাল সরকারি নথি উদ্ধার হয়েছে, শিলমোহর পর্যন্ত উদ্ধার হয়েছে। সেবক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, কিভাবে এই জাল নথি তৈরি চক্রের পর্দা ফাঁস হলো এবং কি কি উদ্ধার করা সম্ভব হয়েছে? দেখো, এসআইআর আবহে এই মুহূর্তে অনেকেই প্রচুর পুরনো নথি বা নথি জোগাড়পত্রের জন্য পুরনো নথি হাতে বেড়াচ্ছেন। আর এই আবহেই মালদহে জাল নথি তৈরির চক্র, এমনই চক্রের হদিশ পেল পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মালদহের রতুয়ার চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের এই এলাকা আন্ধারু গ্রাম, যেখানে প্রচুর পরিমাণ নথিপত্র সিল উদ্ধার হয়েছে। সব মিলিয়ে প্রায় 28 থেকে 30টি সিল পাওয়া গিয়েছে, যার মধ্যে শামসি গ্রাম পঞ্চায়েতের সিল, একই সঙ্গে তোমার দেখা যাচ্ছে চাঁদমণি গ্রাম পঞ্চায়েতের সিল, একই সঙ্গে একাধিক স্কুল, মিলনগড় হাই স্কুল, বাটনা হাই মাদ্রাসা, শ্রীপুর হাই স্কুল, এইসব স্কুলগুলোর সিল দেখা যাচ্ছে। প্রচুর নথি পাওয়া গিয়েছে, যার মধ্যে জন্ম সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট রয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে একজন। এই ঘটনায় আর কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ। সিল তো এখন যেখানে সেখানে বানিয়ে পাওয়া যাচ্ছে। পঞ্চায়েতের সিল তারা বানিয়েছে, আমি দেখলাম সেই সিলগুলো। আমাদের পঞ্চায়েতের সাব রেজিস্ট্রারের সিল রয়েছে, প্রধানের সিল রয়েছে, তাদের কাছে রয়েছে। সিগনেচারটাও ডুপ্লিকেট করেছে, সেটা প্রমাণ হলে তাদের শাস্তি হবে। এসআইআর জন্য বেশি করে হচ্ছে আর কি। মানুষ একটু আতঙ্কেও রয়েছে যে বার্থ সার্টিফিকেট লাগবে বা অন্যান্য কাগজ ডকুমেন্ট লাগবে, তার জন্য বেশি হচ্ছে। কিন্তু এরা এটা আগে থেকেই করছে। পুলিশ তো আইনের ব্যবস্থা যা নেওয়ার নিচ্ছে, এটা প্রয়োজন হলে সেটা আমরাও আইনি পদক্ষেপ নেব আর কি। এখন পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট বা সেরকম কিছু পাইনি, আমাদের হাতেও আসেনি। একদিকে জাল নথি উদ্ধার আপনাদের দেখালাম, আর এবার দেখাবো জাল সার্টিফিকেট বানিয়ে জমি বিক্রির ছক। খড়িবাড়িতে সেখানে জাল উত্তরাধিকার সার্টিফিকেট, নকল বাবা সাজিয়ে শংসাপত্র তৈরির অভিযোগ সামনে আসে। বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, ঠিক কিভাবে নকল বাবা সাজানো হয় এবং ঠিক কিভাবে এই জাল সার্টিফিকেটের পুরো চক্রটা কাজ করে? খড়িবাড়ি রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার শ্যামনঞ্জতের বাসিন্দা দশরথ মণ্ডল এবং তার 5 জন সন্তান রয়েছে। এই সময় দেখা যায় যে ভুয়ো বাবার নাম বানিয়ে, অর্থাৎ দশরথ মণ্ডলকে ভুয়ো বাবা বানান রেখা সরকার এবং চম্পা মণ্ডল, এবং তারা ঘটনায় একেবারে পঞ্চায়েত সদস্যের কাছে লিখিত নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একদম ভুয়ো বাবা বানিয়ে লিগাল হেয়ার সার্টিফিকেট অর্থাৎ উত্তরাধিকারী সার্টিফিকেট পান। আর সেই সার্টিফিকেট বাবদ এই দশরথ মণ্ডলের যা জমি তা হাত বদলের জমি বিক্রির ছক কষেন। এই অবস্থায় দশরথ মণ্ডলের আসল ছেলে, যিনি অসমে চাকরি করছিলেন, তার চাকরি শেষ করার পর যখন এলাকায় আসেন, তিনি যখন মোবাইলে সার্চিং করে দেখতে পান তার উত্তরাধিকারী যে জমি, পৈতৃক জমি, হাত বদল হয়েছে। পরবর্তীকালে তিনি আরটিআই করেন এবং আরটিআই কপি দেখে তিনি জানতে পারেন যে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল তা ভুয়ো। ইতিমধ্যে গোটা ঘটনায় তিনি গ্রাম পঞ্চায়েত দপ্তরের প্রধানকে লিখিত আকারে দেন এবং প্রধান এবং এই প্রশ্নটাই উঠছে যে কিভাবে জাল নথি তৈরি সম্ভব হলো। আমি একটা প্রধান বিষয়ে দরখাস্ত করেছিলাম এই ব্যাপারে, যেহেতু বলতে ইস্যু হয়েছে জিনিসটা, ওয়ারিশ ছিল তারা তো ওই উপস্থিত ছিল না, মীমাংসার ব্যাপারে কোনো আলোচনা হয় না আর কি। যদি আমাদের আলোচনা ওয়ারিশ সার্টিফিকেটটা ইস্যু করেছিলাম 2023-এ, সেটা আমরা তাদেরকে ওই ওয়ারিশে যারা আবেদনকারী মায়া মণ্ডল আর রেখা সরকার, এনাদেরকে নোটিশ করা হয়েছিল
মেম্বার সুপারিশ করেছে বলেই প্রধান ওয়ারিশ সার্টিফিকেট দিয়েছে। মায়া মণ্ডল আর রেখা সরকার যে দশরথ মণ্ডলের মেয়ে হয়, এর প্রমাণ ওনার কাছে রয়েছে। তো এর প্রমাণ উনি নাকি নিয়ে আসবে, তো তার জন্য কিছুদিন আরো সময় দেওয়া হলো। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারির অভিযোগ। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার, আর সেই সার চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। সারের 50 কেজির বস্তা, দাম লেখা 1350 টাকা। এই সারই অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। বস্তা প্রতি 300 থেকে 350 টাকা বেশি নেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারি চলছে বলে অভিযোগ। এই সারটা কত কিনেছেন আপনি? 1650 টাকা। হ্যাঁ, পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি। হ্যাঁ, পাকা বিল তো আমাদেরকে দেয়নি। এখন আলু চাষের মরশুম, ফসল ফলাতে বড় ভরসা রাসায়নিক সার। বিভিন্ন দোকান থেকে এই সার কেনেন কৃষকরা। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার। এই ভর্তুকির সারেই কালোবাজারির অভিযোগ। কৃষকদের প্রশ্ন, সরকার ভর্তুকি দিচ্ছে, সেই সুবিধা কেন তারা পাবেন না? কেন ভর্তুকির সার বেশি দামে কিনতে হবে? নবরত্ন ডিএপিটা 1650 টাকা করে নিল। দিনটা অত আর আমরা জানি, অত কি লেখাপড়া জানি আমরা? এই যে এই লোকটা 70,000 টাকার মাল নিয়ে এসছে, আমিও তো নিয়েছি 8-10 হাজার টাকার মাল, এই দাম ফেলছে। পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি, কাগজে দিচ্ছে। সারে কালোবাজারির অভিযোগ, এতে বহু কৃষক চাপে। ঘাটালের মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টি কৃষি দফতরে জানাবেন, তারপর পদক্ষেপ করা হবে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।